দেশের বিভিন্ন স্থাপনায় এখনো স্বাধীনতা বিরোধীদের নাম, ৮ বছরেও বাস্তবায়ন হয়নি হাইকোর্টের রায়। মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট আদালতে জমা দেওয়ার কথা আজ। সব প্রস্তুতি শেষ করেছে র্যাব। পৌষের আগেই জেঁকে বসেছে শীত, দুর্ভোগে নিম্ন আয়ের মানুষ। সরকারি বেসরকারি ত্রাণের আশা। বিআইডব্লিউটি এর টোল কালেক্টরের 10 কোটি টাকার জমি, দামি গাড়ি, স্ত্রী ছেলের নামে 2টি ডকইয়ার্ড। এবং যুক্তরাষ্ট্রে ফাইজারের টিকার প্রয়োগ শুরু হচ্ছে আগামীকাল। প্রথম সপ্তাহে দেয়া হবে 30 লাখ ডোজ। স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আতিফা আঞ্জুমান। শিরোনামগুলো শুনছিলেন এতক্ষণ। চলে যাচ্ছি পুরো খবরে। শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন স্থাপনায় এখনো ঝুলছে স্বাধীনতা বিরোধীদের নাম। 2012 সালে স্থাপনা ও প্রতিষ্ঠান থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার নির্দেশ দেয় হাইকোর্ট, কিন্তু 8 বছর পরও বাস্তবায়ন হয়নি সে রায়। বিষয়টিকে দুঃখজনক বলছেন রিটকারী ইতিহাসবিদ অধ্যাপক মুনতাসির মামুন। স্বাধীন বাংলাদেশের বয়স হচ্ছে 50, কিন্তু এখনো মুছে যায়নি স্বাধীনতা বিরোধীদের নাম বা অস্তিত্ব। স্থাপনা থেকে এদের নাম সরানোর নির্দেশনা চেয়ে রিট করেন মুনতাসির মামুন ও শাহরিয়ার কবির। পরে হাইকোর্টের আদেশে খুলনার খানে সবুর রোড এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান মিলনায়তনের নাম পরিবর্তন করা হয়। 2016 সালে আবারও 20টি স্থাপনার নাম পরিবর্তনের নির্দেশ দেয় হাইকোর্ট। অথচ এখনও 10টিতে রয়ে গেছে স্বাধীনতা বিরোধীদের নাম। মেহেরপুরের মুজিবনগরে রাজাকার মনসুর আলীর নামে স্কুল, গাইবান্ধার সুন্দরগঞ্জের আব্দুল জব্বার ডিগ্রি কলেজ, সিরাজগঞ্জের সাইফুদ্দিন আহিয়া স্কুল ও কলেজ সহ অন্তত 10টি প্রতিষ্ঠানে ঝুলছে স্বাধীনতা বিরোধীদের নাম। যাদেরটা এখনো পরিবর্তন হয়নি তাদেরটা পরিবর্তন করে কোর্টকে জানাতে যে সবগুলো পরিবর্তন হয়ে গেছে, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে প্রায় 1 বছরের মতন সময় চলে গেছে, কিন্তু সরকারের কাছ থেকে আমরা এখন পর্যন্ত কোনো কমপ্লায়েন্স পাইনি এবং আমরা আশা করছি এই বিষয়টা দ্রুত আমরা কোর্টের নজরে আনব। আদালতের আদেশ বাস্তবায়নে দেরি হওয়ায় আক্ষেপ জানালেন ইতিহাসবিদ মুনতাসির মামুন। প্রয়োজনে একটি তদারক কমিটি গঠনের তাগিদ দেন তিনি। সুপ্রিম কোর্টে একটা নতুন দৃষ্টিভঙ্গি হওয়া উচিত, একজনকে তাদের রাখাই উচিত যে এই যে রায়গুলি হচ্ছে জনস্বার্থের, এগুলি পালন করা হচ্ছে কিনা সেই বিষয়টি মনিটরিং করা। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, করোনার কারণে আদালত বন্ধ থাকায় রিটটি শুনানির জন্য আসেনি। এছাড়া জনস্বার্থ মামলায় উদ্যোগ নিতে হয় আবেদনকারীকেই। যারা পিটিশনার ছিলেন এই মামলার, তাদের আইনজীবী এবং পিটিশনার পক্ষের দায়িত্ব যে এই মামলাটি আবার মেনশন করে কোনো একটা বেঞ্চে নিয়ে আসা শুনানির জন্য, এবং যখন এটি শুনানির জন্য আসবে নিশ্চয়ই তখন আমরা রেসপন্ডেন্ট যারা আছে তাদের সাথে যোগাযোগ করে, আমাদের অফিস থেকে যোগাযোগ করে, অথবা আমাদের অফিসে যদি ইতোমধ্যে সেটা এসে থাকে সেক্ষেত্রে সেটা আমরা এফিডেভিট করে আদালতে সাবমিট করব। বিজয়ের মাস ডিসেম্বরের মধ্যে সব স্থাপনা থেকে স্বাধীনতা বিরোধীদের নাম মুছে ফেলার তাগিদ গবেষকদের। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ধর্মের মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা চলছে বলে অভিযোগ করে তা প্রতিহত করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারের সরকারি কর্মকর্তা ফোরাম সমাবেশে তিনি কথা বলেন। তিনি বলেন, জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিসিএস এর সব ক্যাডারের এই সমাবেশ। সরকারি কর্মকর্তা ফোরাম আয়োজিত সমাবেশে যোগ দেন বিসিএস এর 29টি ক্যাডারের সব কর্মকর্তারা। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস। সমাবেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদ জানিয়ে সরকারি কর্মকর্তারা বলেন, যারা ভাস্কর্য ভেঙেছে তারা দেশ বিরোধী, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা জরুরি। পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর হামলা সংবিধানের ও রাষ্ট্রের উপরই হামলা। আইন অনুযায়ী এই হামলার মোকাবিলা করা হবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার উপরে হামলা, সংবিধানের উপরে হামলা, রাষ্ট্রের উপরে হামলা, এদেশের জনগণের উপরে হামলা, এবং রাষ্ট্র অবশ্যই তার যে বিধিবিধান আছে, প্রচলিত আইন আছে, তার মাধ্যমে সেগুলোকে কঠোর হস্তে মোকাবেলা করবে। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বলেন, বাংলাদেশে জাতির পিতার অসম্মান হতে দেয়া হবে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এরকম একটি শক্তি, তাকে ধর্মের সাথে মিলিয়ে ফেলা, আর কোথাও না পেরে এই জায়গায় ঢোকানোর চেষ্টা করে, সেখান থেকে প্রতিহত করা আমার দায়িত্ব। 29টি ক্যাডারের সকল কর্মকর্তা এখানে উপস্থিত হয়ে জাতির কাছে প্রতিজ্ঞা করছি যে আমরা আমাদের জীবদ্দশায় কোনো রকমের অন্যায়, জাতির পিতার অসম্মান হবে, সেটা আমরা হতে দেব না। জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান বলে এখন থেকে বক্তৃতার শেষে জয় বাংলা বলার রীতি চালু করার প্রস্তাবও দেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব। আসুন আমরা বলি জয় বাংলা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন বিভিন্ন পেশাজীবী, সরকারি কর্মকর্তা, কর্মচারীরা। বিসিএস অল ক্যাডার ফোরামের আয়োজনে এই কর্মসূচি থেকে অবিলম্বে জড়িতদের বিচারের দাবি জানানো হয়। জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান, এই স্লোগানে দেশব্যাপী হয়ে গেল সরকারি কর্মকর্তা কর্মচারীদের নানা কর্মসূচি। চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে প্রতিবাদ সমাবেশে অংশ নেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। একই দাবিতে নগরীর দামপাড়া মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শতাধিক বিচারক। চট্টগ্রামের 100 বিচারক আজকের এই প্রতিবাদ মিছিলে শরীক হয়েছে। তারা দেশ এবং জাতিকে জানাতে চাচ্ছে যে বিচারকেরা শুধু বিচার করে না, তারা প্রতিবাদ মিছিলে অংশ নিতে জানে। এই প্রতিকৃতি ভেঙে ফেলার জন্য নানাভাবে পায়তারা করছে, তাদের সকলের ব্যাকগ্রাউন্ড খুঁজে দেখেন। 71 সালে তাদের কি ভূমিকা ছিল, 75 সালে তাদের কি ভূমিকা ছিল। বরিশালে সার্কিট হাউস থেকে সরকারি সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মিছিল বের হয়। মিছিলটি সদর রোড ঘুরে আশ্বিনী কুমার হল চত্বরে শেষ হয়। জাতির পিতাকে যারা অসম্মান করতে চান, যারা দেশ বিরোধী কথা বলতে চান, যারা স্বাধীনতার বিরুদ্ধে কথা বলতে চান, তাদের আসলে ছেড়ে দেওয়া উচিত নয়। তাদের প্রতিবাদে, তাদের বিচারের দাবিতে, এবং তারা যেন আর এরকম রক্তচক্ষু দেখানোর সাহস না পায়, সেই রক্তচক্ষুকে দমন করার জন্য আমরা সরকারি কর্মকর্তারা আজকে প্রতিবাদের আয়োজন করেছি। রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রতিবাদ সমাবেশ করেন বিভাগীয় ও জেলার কর্মকর্তা কর্মচারীরা। বগুড়ায় জেলার সব পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের অংশগ্রহণে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে গোপালগঞ্জের মকসুদপুরে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর ও ভাস্কর্য বিরোধী প্রচারণায় উস্কানির প্রতিবাদে রংপুরেও সর্বস্তরের সরকারি কর্মকর্তা কর্মচারীদের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, লক্ষ্মীপুর, নড়াইল, কুমিল্লা, নওগাঁ, পাবনা, নেত্রকোনা, পিরোজপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ কর্মসূচি থেকে বঙ্গবন্ধুর অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। হেফাজতে ইসলাম নতুন রাজাকার হয়ে দাঁড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। শনিবার ডিজিটাল বাংলাদেশের 12 বছর পূর্তিতে এক ওয়েবিনারে একথা বলেন তিনি। জয় বলেন, জাতির পিতার ভাস্কর্য ভেঙে স্বাধীনতার চেতনার উপর হামলা করা হয়েছে। এদেশের চেতনার বিরুদ্ধে যারা, তারাই এ হামলা করেছে। মৌলবাদী শক্তিকে মুছে ফেলতে হবে। বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন একটি শ্রেণী দেশকে পিছিয়ে নিতে চায় বলেও মন্তব্য করেন জয়। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ঠেকাতে নতুন আইন করা হবে বলেও জানান তিনি। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের মামলায় আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছেন 2 মাদ্রাসা শিক্ষক। শনিবার সন্ধ্যায় কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন তারা।
মামলা তদন্তকারী কর্মকর্তা কুষ্টিয়া মডেল থানার ওসি তদন্ত নিশিকান্ত সরকার জানান, শনিবার বিকেলে মাদ্রাসা ইবনে মাসুদের 2 শিক্ষক আলামিন এবং ইউসুফকে রিমান্ড শেষে আদালতে তোলা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তারা। পরে তাদের কারাগারে পাঠানো হয়। স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে 2 শিক্ষক জানায় 2 ছাত্রকে তারা মাদ্রাসা থেকে পালিয়ে যেতে বলেছিলেন। ঘটনার পরদিন ওই 2 ছাত্র বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের কথা জানায় তাদের। এমন কথা শোনার পর তাদেরকে মাদ্রাসা থেকে পালিয়ে যেতে বলেন তারা। এর আগে 7 ডিসেম্বর বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার ওই 2 শিক্ষককে 4 দিনের এবং 2 ছাত্রের 5 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। গত 4 ডিসেম্বর রাতে দুর্বৃত্তরা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে। পরে ঘটনাস্থলে থাকা সিসিটিভির ফুটেজ দেখে মাদ্রাসার 2 ছাত্র এবং তাদের সহযোগিতার অভিযোগে 2 শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলা চার্জশিট আদালতে জমা দেওয়ার কথা আজ। 4 মাসের বেশি সময় মামলাটির তদন্ত কাজ শেষ হয়েছে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ জানান, আজ যে কোনো সময় কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে চার্জশিট দাখিল করা হবে। হত্যার ঘটনায় র্যাব এখন পর্যন্ত 15 জনের জড়িত থাকার সম্পৃক্ততা পেয়েছে। এর মধ্যে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাস, বাহারছড়া ক্যাম্পের পরিদর্শক লিয়াকত আলী, এসআই নন্দ দুলাল রক্ষিত, টেকনাফ থানার কয়েকজন সদস্য ছাড়াও আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এর 3 জন এবং স্থানীয় 3 জন সহ 14 জন গ্রেপ্তার আছেন এই মামলায়। এবছরের 3রা জুলাই সিনহার সঙ্গে শিপ্রা দেবনাথ, শাহিদুল ইসলাম সিফাত ও তাসকিন নূর কক্সবাজার যান ভ্রমণ বিষয়ক প্রামাণ্যচিত্র নির্মাণের কাজে। 31 জুলাই রাতে টেকনাফের মারিশ বুনিয়া পাহাড়ে কাজ শেষে কক্সবাজারের হিমছড়ির নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন মেজর সিনহা। এ সময় পুলিশ সিনহার সঙ্গে থাকা সিফাতকে আটক করে কারাগারে পাঠায়। পরে রিসোর্ট থেকে শিপ্রাকে আটক করা হয়। দুজনেই বর্তমানে জামিনে মুক্ত। উপপরিদর্শক নন্দদুলালকে আদালতে তোলার পর বাদী বিবাদীর উপস্থিতিতেই হয় র্যাবের করা নতুন করে মেজর সিনহা হত্যা চার্জশিট জমা দেওয়ার বিষয়ে আরও জানাতে এবার কক্সবাজার থেকে যুক্ত হবেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, চার্জশিট ঠিক কখন নাগাদ জমা দেওয়া হতে পারে এবং এই চার্জশিটে কতজনকে অভিযুক্ত করা হয়েছে? মূলত আজকে যে কোনো সময় কক্সবাজার আদালতে চার্জশিট জমা দেওয়া হতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন র্যাবের গণমাধ্যম শাখা থেকে। তবে এখনো পর্যন্ত আসলে সুনির্দিষ্ট কোনো তথ্য আমরা দিতে পারছি না, কারণ কোন সময়ে তারা এখানে কক্সবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সেই চার্জশিটটি জমা দিবেন। তবে এটি জেনেছি আমরা, তবে আজকে তারা যে কোনো সময় সেটি জমা দিতে পারেন। তবে এখন পর্যন্ত সেই চার্জশিটে কতজনকে আসামি করা হয়েছে সেই বিষয়ে কোনো সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের হাতে নেই। তবে এটি বলা হচ্ছে এই যে মেজর সিনহা নিহত হওয়ার পরপর থেকে যেই এখন পর্যন্ত যাদেরকে র্যাব কার্যালয়ে নিয়ে গিয়ে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সকল ব্যক্তি চার্জশিটে অন্তর্ভুক্ত হচ্ছেন, সেরকমই এরকম একটা আমরা আভাস পেয়েছি। তবে এখন পর্যন্ত আমি আছি কক্সবাজার আদালতে আছি। আদালতে এখন পর্যন্ত তাদের যে কার্য সেই কার্যসূচি অনুসারে এখনো পর্যন্ত শুরু হয়নি। তবে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি 12টার পরই হয়তো বা তারা এসে সেই চার্জশিটটি জমা দিতে পারেন। আরেকটি বিষয় আপনাকে বলে রাখি, প্রায় 4 মাস পরে এই তদন্ত চার্জশিট তারা জমা দিচ্ছেন। তবে র্যাবের পক্ষ থেকে বলা হয়েছিল এটি যেহেতু একটি খুব নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে কিন্তু তারা তদন্ত প্রক্রিয়াটি সম্পন্ন করেছেন। তবে এখানে নিরপরাধ কিংবা নিরীহ কোনো মানুষ এখানে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনারা জানেন এই যে মেজর সিনহা নিহত হওয়ার পরপরই সিনহার বড় বোন এই যে ওসি প্রদীপ সহ 9 জনকে আসামি করে মামলা করা হয়েছিল এবং তার মধ্যে 7 জন কিন্তু এখন কারাগারে রয়েছেন। শুধু 7 জন ছাড়াও যেই চেকপোস্টে এই ঘটনাটি হয়েছে APBN এর চেকপোস্টে APBN এর 3 জন সদস্য সহ এবং পুলিশের করা যে মামলাটা আছে সেই মামলা 3 জন সাক্ষী সহ মোট 14 জন বর্তমানে কারাগারে আছে। মেজর সিনহা হত্যা মামলা চার্জশিট জমা দেওয়ার বিষয়ে কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আরো যা থাকছে। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে ঢাকা দক্ষিণ সিটির বকেয়া 108 কোটি টাকা আদায়ে প্রতিটি ওয়ার্ডে টাস্ক ফোর্স গঠন।
এবং উপযুক্ত হ্যান্ডসেট কম থাকায় 4G সেবায় বাধা বলছেন অপারেটররা, মানছেন না ফোন উৎপাদনকারীরা। পাঁচ বছরে প্যারিস চুক্তির লক্ষ্য অর্জনের কাছাকাছিও পৌঁছাতে না পারার কথা তুলে ধরে উন্নত বিশ্বের প্রতি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় অর্থায়নে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার ভার্চুয়াল সামিট অন 5-year অ্যানিভার্সারি অব দ্য প্যারিস এগ্রিমেন্ট শীর্ষক অনুষ্ঠানে ভিডিও বার্তায় এই আহ্বান জানান তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, ঐতিহাসিক প্যারিস চুক্তির ৫ম বার্ষিকী উদযাপন করলেও দুর্ভাগ্যক্রমে সেই চুক্তির অধীনে নির্ধারিত লক্ষ্যগুলোর কাছাকাছিও পৌঁছানো যায়নি। তিনি বলেন, বসে থাকলেই জলবায়ু পরিবর্তনের বিরতি দেবে না বা তার বিরূপ প্রভাব থেকে আমাদের রেহাই দেবে না। এছাড়া প্রতিবছর জলবায়ু পরিবর্তন সংবেদনশীল প্রকল্পের জন্য $200 কোটি ও অভিযোজন ব্যবস্থার জন্য $300 কোটি ব্যয় করার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। The reality is that the climate change is neither going to take বাস্তবতা হচ্ছে জলবায়ু পরিবর্তন থেমে থাকবে না। উপযুক্ত ব্যবস্থা না থাকায় কোনোভাবেই এর প্রভাবের বাইরে থাকার সুযোগ নেই। যথেষ্ট প্রতিকূলতার মধ্যেও জলবায়ু পরিবর্তনের বিষয়গুলোতে বাংলাদেশ নিজেকে উপযোগী করে একটি নেতৃত্বস্থানীয় জায়গায় পৌঁছতে পেরেছে। তবে আমি এও স্মরণ করিয়ে দিতে চাই, এই পরিবর্তনের সঙ্গে আমরা যতই খাপ খাইয়ে চলতে চাই না কেন, তার সীমা আছে। প্রতি বছর আমরা জলবায়ু পরিবর্তন প্রকল্পে $2 বিলিয়ন খরচ করছি, আর অভিযোজন প্রকল্পে বরাদ্দ $3 বিলিয়ন। for climate change sensitive projects and $3 billion for adaptation measures. নারায়ণগঞ্জ মানিকগঞ্জে 10 কোটি টাকার জমি, চলাফেরা 32 লাখ টাকা দামের নোয়া গাড়িতে। স্ত্রী ছেলের নামে আছে 2টি ডকইয়ার্ড, অথচ তিনি নিজে একজন টোল কালেক্টর। বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ নদীবন্দরে 3য় শ্রেণীর কর্মচারী, তার নাম রফিকুল ইসলাম। অভিযোগ, সিবিএর সাধারণ সম্পাদক হয়ে নিয়োগ ও বদলি বাণিজ্য থেকে বিপুল এই সম্পদ অর্জন করেছেন তিনি। নারায়ণগঞ্জ নদীবন্দরের টোল কালেক্টর রফিকুল ইসলাম, বেতন 17,561 টাকা, অথচ বাড়ি ভাড়া দেন 50,000। গাড়ির ড্রাইভারের বেতন 20,000 টাকা। 2001 সালে কুষ্টিয়ায় অস্ত্র ও বিস্ফোরক মামলায় সাজা হলে তাকে বরখাস্ত করে বিআইডব্লিউটিএ। অভিযোগ আছে 2003 সালে জামায়াত নেতা তৎকালীন সমাজ কল্যাণ মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সুপারিশে মামলা থেকে খালাসের পর চাকুরিতে পুনর্বহাল হন এই সিবিএ নেতা। ফতুল্লায় তার কেনা পাকা ভবন সহ 5.33% জমির দাম দেখানো হয়েছে 85 লাখ টাকা। তবে এর বাজার মূল্য 2 কোটি 80 লাখ টাকার মতো বলছেন স্থানীয়রা। মানিকগঞ্জে 12, 27 ও 37% 3টি জমি আছে তার। সব মিলিয়ে এসবের দাম প্রায় 10 কোটি টাকা। স্ত্রী শাহিদা বেগমের নামে এসএস শাহ রোডে 20 কাঠা জমি ইজারা নিয়ে গড়েছেন ইব্রাহিম ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামে ডকইয়ার্ড। বয়স কম দেখিয়ে ছেলে ইব্রাহিমের নামে গান্ধাকুল এলাকায় 6000 বর্গফুট জমি ইজারা নিয়ে গড়েছেন আরেকটি ডকইয়ার্ড। তবে বিআইডব্লিউটি এর কর্মকর্তা কর্মচারী বা তাদের স্বজনের নামে নদীটির ইজারার বিধান নেই। চারারগোপ বন্দরে দায়িত্বপ্রাপ্ত হলেও কর্মস্থলে আসেন না, আছে চাঁদা নেয়ার অভিযোগও। কর্তব্যরত কোনো শুল্ক আদায়কারীর দায়িত্ব অবহেলা করার তার কোনো সুযোগ নেই। এটা একটা গুরুতর অপরাধ এবং তার বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা, এবং সে ব্যবস্থাটা অত্যন্ত কঠিন ব্যবস্থা, কারণ যেহেতু শুল্ক আদায়ের সঙ্গে সংশ্লিষ্ট, সেটা গ্রহণ করা হবে। 2019 সালের ফেব্রুয়ারিতে রফিকুল ইসলাম ও তার পরিবারের সম্পদের হিসাব চেয়ে 12 ধরনের তথ্য বিবরণী জমা দিতে নোটিশ দেয় দুদক। তবে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হাজির হননি তিনি। আমার ব্যাপারে দুদকে মামলা আছে, দুদকে লিখিত দিয়েছে যে 1.5 কোটি টাকার উপরে যদি কোনো সম্পদ আমার থাকে, তারপরে আপনারা যে ব্যবস্থা নেবেন সেই ব্যবস্থা আমি গ্রহণ করে নেব। সিবিএ নেতাদের বিরুদ্ধে নিয়োগ ও বদলি বাণিজ্যের অভিযোগ তদন্ত করে নৌ মন্ত্রণালয়ের কমিটি। এর সত্যতা পেয়ে 5টি সুপারিশ সহ দেয়া হয়েছে প্রতিবেদনও, তবে সেসবের কিছুই বাস্তবায়ন হয়নি। তার যদি কোনো ডকইয়ার্ড থাকে, আমাদের এখানে লাইসেন্স নেওয়া ডকইয়ার্ড, তাহলে তো আমরা সহজেই খুঁজে পাবো। আর যদি অবৈধভাবে কোনো ডকইয়ার্ড চলে, আমাদের ফোরশোরের মধ্যে আমরা অবশ্যই সেটা উচ্ছেদ করে দেব। এখন বাড়ি বা সম্পত্তি কারো থাকতেই পারে, বৈধভাবে থাকতে পারে, সেটা অবশ্যই আমরা যাচাই করে দেখব যে তার ট্যাক্স রিটার্ন, তার এই আয়ের উৎস কি, এগুলো তো। নৌ প্রতিমন্ত্রীও বলছেন কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা। বললেন যে চাকরি বাকরির কথা বলে যে অর্থ নেওয়া, এটা অভিযোগ আসে,
এটা আমরা শুনি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু আমাদের কাছে এই ধরনের যদি স্পেসিফিক কখনো অভিযোগ আসে আমরা কিন্তু তাৎক্ষণিকভাবে সেটা কিন্তু ব্যবস্থা গ্রহণের পদক্ষেপ নিয়েছি। এদিকে রফিকুলের মেজো ছেলে ওমর ফারুকের চাকরি বিআইডব্লিউটি এর মার্কম্যান পদে, তবে তিনি শুল্ক আদায়ের দায়িত্ব পালন করছেন নারায়ণগঞ্জ বন্দরে। আফরোজা খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিরীক্ষা অভিযান চালিয়ে ১,৩২৭ কোটি টাকা ফাঁকির প্রমাণ পেয়েছে ভ্যাট গোয়েন্দা কর্মকর্তারা। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের মধ্যে উপযুক্ত হ্যান্ডসেট কম থাকাকে 4G সেবার বিস্তারে বাধা হিসেবে দেখছেন মোবাইল অপারেটররা। তবে ফোন উৎপাদন ও বিপণনকারীরা বলছেন মানসম্মত সেবার অভাব রয়েছে। সঠিকভাবে সেবা পেলে 4G হ্যান্ডসেট কেনায় আগ্রহ বাড়বে গ্রাহকদের। 2018 সালের ফেব্রুয়ারিতে চতুর্থ প্রজন্মের টেলিযোগাযোগ প্রযুক্তি 4G সেবা চালু হয় দেশে। এরই মধ্যে জেলা ও উপজেলা পর্যায়ে এই সেবা সম্প্রসারণ করেছে মোবাইল অপারেটররা। তবে মান নিয়ে প্রশ্ন আছে বরাবরই। পরে অনেক স্লো কাজ করে, কথা শোনা যায় না, আমরা কিছু বললে সেটাও শোনা যায় না। কিছু কিছু বাসায় আছে যেখানে নেটওয়ার্ক থাকে না, লাইন কেটে যায়, কল ড্রপ করে। 1 GB তাতে ইউজ করতেছি, কিন্তু সেটা তো আমার মনের মতো আমাকে পেতে হবে, সার্ভিসটা তো আমি পাবো, সেই সার্ভিসটা আমরা পাই না। দেশে বর্তমানে মোবাইল ফোন আছে 11 কোটির মতো। এর মধ্যে স্মার্টফোন 25 ভাগ এবং 4G ব্যবহার উপযোগী ফোন 20 থেকে 22 ভাগ। উপযোগী মোবাইল হ্যান্ডসেট কম থাকাকে 4G সেবা বিস্তারে বাধা হিসেবে দেখছেন অপারেটররা। ডিভাইসের পেনিট্রেশন কিন্তু এখনও 22% উপরে উঠতে পারেনি। এটা কারণ হচ্ছে হাই ভ্যালু অফ 4G ডিভাইস প্রাইস, আমাদের ইম্পোর্ট ডিউটি অনেক বেশি, আর লোকালি যারা প্রডিউস করে তারা এখনও 3G এবং 2Gতে ফোকাস করছে বেশি। সো এটা একটা বটলনেক থেকে যাচ্ছে এবং এটার এক্সপিরিয়েন্স এখনও খুব একটা ভালো না। মোবাইল ফোন বিপণনকারীরা বলছেন 4G সেবার সুবিধা সঠিকভাবে পেলেই গ্রাহকদের মধ্যে এই প্রযুক্তিতে আগ্রহ বাড়বে। হ্যান্ডসেটটা বাজারে দেওয়ার পরে 4G হ্যান্ডসেট ইউজ করে যে 4Gর যে বেনিফিট এবং এই 4G হ্যান্ডসেটের যে এডিশনাল কস্ট যেটা হবে সেটার এগেইনস্টে কাস্টমার কি প্রিমিয়াম পাবে সেই জিনিসগুলো কিন্তু আসতে হবে নেটওয়ার্ক প্রোভাইডারের কাছ। 4G হ্যান্ডসেটের স্বল্পতার কারণে 4G বাড়ছে না, এই কথাটা একেবারেই গ্রহণযোগ্য না। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন অপারেটরদের নেটওয়ার্ক সম্প্রসারণে জটিলতা কেটে গেছে, তবে তরঙ্গ স্বল্পতায় সেবার মান বাধাগ্রস্ত হচ্ছে। আমাকে তারা এইটুকু অন্তত পক্ষে শিওর করেছে যে আপনার 2021 সালের শুরুতে প্রথম প্রান্তিকের মধ্যে তাদের কোনো সাইট থাকবে না যে সাইট 4G ক্যাপেবল হবে না। ফলে এটা একটা আমার কাছে বড় একটি আশাবাদের বিষয়। এদিকে আগামী বছরই 5G চালু করতে চায় সরকার। এজন্য করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেই তরঙ্গ নিলাম হবে বলে জানিয়েছেন মন্ত্রী। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পোশাক খাতের জন্য দ্বিতীয় দফা প্রণোদনা চেয়ে বিজিএমইএ এর চিঠি অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি জানিয়েছেন, করোনার দ্বিতীয় সংক্রমণের কারণে পরিস্থিতি খারাপ হলে নতুন প্রণোদনার ব্যাপারে বিবেচনা করা যেতে পারে। একই সাথে ঋণের টাকা ফেরত দেওয়ার কথা স্মরণ করিয়ে দেন তিনি। শনিবার বিজিএমইএ এর এক অনলাইন আলোচনায় এসব কথা বলেন মন্ত্রী। করোনার প্রথম ঢেউ সামাল দিয়ে যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টায় দেশের তৈরি পোশাক খাত, তখনই দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে বাজার সংকুচিত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। করোনার দ্বিতীয় ধাক্কা মোকাবিলা এবং তৈরি পোশাক খাতের সমস্যা সমাধানে প্রণোদনা প্যাকেজের মেয়াদ বাড়ানো সহ প্রয়োজনে আরও নতুন সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী। শনিবার সকালে বিজিএমইএ আয়োজিত অনলাইন অনুষ্ঠানে এসব কথা জানান তিনি। যদি অবস্থাটা সত্যিকার অর্থেই আরো ডিটেরিওরেট করে তাহলে নিশ্চয়ই আবার করে চিন্তা করতে হবে। গভর্নমেন্ট তো ওপেন মাইন্ড নিয়েই বসে আছে, কারণ শুধুমাত্র একবার দিয়েই যে শেষ হয়ে যাবে বা দিতে হবে বা দিতে হবে না, সবকিছুই নির্ভর করছে সামনের দিনগুলো কেমন হয়। এছাড়া ওয়েবিনারে বিশেষ অতিথি হিসেবে যোগ দিয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় প্রস্তুত থাকার উপর জোর দেন। এমন চিন্তা ভাবনা, এমন ক্যাপাসিটি দিতে হবে যাতে তারা আপনার আইএসও স্ট্যান্ডার্ড বা ইউ স্ট্যান্ডার্ড বা আমেরিকান স্ট্যান্ডার্ড ট্রেন করে, আদারওয়াইজ কিন্তু খুব ডিফিকাল্ট হবে। সেজন্য এই রোবোটিক্স যে যারা আছে 53 লাখ যে লোক আপনার
আউট মানে শিফটিং হতে হবে তাদের প্রেজেন্ট প্রফেশন থেকে, এটা আপনাদের মধ্যে একটা মেজর কোশ্চেন আসবে। এ সময় বিজিএমই এর সভাপতি রুবানা হক সংগঠনটির নতুন অভিযাত্রা গো হিউম্যান গো গ্রিনের 7টি অঙ্গীকার তুলে ধরেন। এর মধ্যে রয়েছে শ্রমিকদের স্বাস্থ্যগত সুরক্ষা নিশ্চিত, আন্তর্জাতিকভাবে নিজেদের সংস্কৃতি তুলে ধরা এবং দক্ষতা ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানো। এজন্য বিজিএমইএ বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে বলে জানান রুবানা হক। বর্তমানে মোট 70 জন নারী কর্মী সংশ্লিষ্ট কারখানা কর্তৃপক্ষের সহায়তায় চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন বিশ্ববিদ্যালয় বিশেষ প্রোগ্রামের অধীনে স্নাতক পর্যায়ে অধ্যয়ন করছেন। এই বছরই প্রথম ব্যাচ হিসেবে তাদের মধ্যে থেকে 4 জন স্নাতক ডিগ্রি অর্জন করছেন। দেশের রপ্তানি আয়ের অন্যতম খাত পোশাক শিল্পকে গতিশীল এবং সচল রাখতে শুধু শ্রমিকদের মজুরি পরিশোধের জন্য 3 কিস্তিতে প্রণোদনা দেয়া হয় প্রায় 10,000 কোটি টাকা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশ্বে একদিনে করোনায় আরও 10,000 মানুষের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত 16,10,000 ছাড়িয়েছে। নতুন 6 লাখের বেশি শনাক্ত নিয়ে মোট আক্রান্ত 7,20,00,000-এর বেশি। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মারা গেছেন 2,100 জনের বেশি মানুষ। নতুন করে শনাক্ত হয়েছে 2 লাখের বেশি। সোমবার থেকে যুক্তরাষ্ট্রের নাগরিকদের ফাইজার বায়োএনটেকের টিকা দেয়া হবে। রোববার এক বৈঠকের পর দেশটির খাদ্য ও ঔষধ প্রশাসন FDA জরুরি ব্যবহারের জন্য ভ্যাকসিনটির অনুমোদন দেয়। প্রথম সপ্তাহে 30 লাখ ডোজ যুক্তরাষ্ট্রের সব রাজ্যে সমানভাবে সরবরাহ করা হবে। ব্রাজিলে শনিবার করোনায় 690 জন মারা গেছেন, নতুন করে শনাক্ত 44,000। রাশিয়ায় করোনায় বেড়েছে একদিনে মৃত্যুর হার। 24 ঘন্টায় দেশটিতে 560 জনের মৃত্যু এবং 28,000 রোগী শনাক্ত হয়েছে। তুরস্কে পাওয়া গেছে 29,000 রোগী। জার্মানিতে নতুন করে শনাক্ত হয়েছে 22,000। বিস্তার বাড়ায় বেশ কয়েকটি শহরে নতুন করে বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার। এছাড়াও যুক্তরাজ্যে 21,000, ইটালিতে 20,000, ফ্রান্সে 14,000, পোল্যান্ডে 11,000 নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতের বিতর্কিত 3 কৃষি আইন বাতিলের দাবিতে নতুন কর্মসূচির ডাক দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। 14 ডিসেম্বর দিল্লির সিন্ধু সীমান্তে অনশনে বসার ঘোষণা দিয়েছেন তারা। এদিকে নতুন কৃষি আইনে কৃষকরা লাভবান হবেন বলে আবারও আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন কৃষি আইন বাতিলের দাবিতে 29 নভেম্বর থেকে রাজপথে ভারতের বিভিন্ন রাজ্যের কৃষকরা। বিক্ষোভ থামাতে কৃষকদের সঙ্গে কয়েক দফা আলোচনা হলেও কোনো সুরাহা করতে পারেনি মোদী সরকার। এরই মধ্যে এবার নতুন কর্মসূচির ডাক কৃষকদের। আইন বাতিল না হলে সোমবার থেকে দিল্লির সিন্ধু সীমান্তে অনশনে বসার ঘোষণা দিয়েছে তাদের বেশ কয়েকটি সংগঠনের নেতারা। এছাড়াও রোববার ট্রাক্টর মিছিল বের করারও কথা জানানো হয়েছে। এদিকে নতুন কৃষি আইনে কৃষকদের আয় বাড়বে বলে দাবি করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই আইন কৃষকদের জন্য নতুন বাজার তৈরি করবে বলেও জানান তিনি। পাশাপাশি প্রযুক্তি ও বিনিয়োগগত দিক থেকে কৃষি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা লাভবান হবে বলেও আশ্বস্ত করেন মোদী। নতুন কৃষি আইন দেশের দরিদ্র কৃষকদের উন্নতির কথা চিন্তা করেই প্রণয়ন হয়েছে। আমাদের দেশের বিভিন্ন কৃষি নির্ভর বাণিজ্যের মধ্যে একটি অদৃশ্য দেয়াল রয়েছে। নতুন আইনে এসব দেয়াল ভেঙে যাবে। এছাড়াও এটির মাধ্যমে কৃষকরা নতুন প্রযুক্তি ও নতুন বাজারের সঙ্গে পরিচিত হবে, যা থেকে কৃষকরাই সবচেয়ে বেশি লাভবান হবেন। এর আগে শনিবার সকাল থেকে দিল্লির চারদিকের রাস্তা অবরোধ করতে শুরু করেন বিক্ষোভকারীরা। বন্ধ করে দেওয়া হয় বিভিন্ন টোল প্লাজা। দাবি আদায়ে আসে দিল্লি জয়পুর হাইওয়ে বন্ধের ডাক। এদিকে আন্দোলন রুখতে দিল্লি হরিয়ানা সীমান্ত সহ বেশ কয়েকটি এলাকায় শনিবার ভোর থেকেই দেখা গেছে অতিরিক্ত নিরাপত্তা। গুরুগ্রাম ও ফরিদাবাদে মোতায়েন করা হয়েছে 3,500 পুলিশ। রাজধানী দিল্লির বিভিন্ন এলাকাতেও বাড়ানো হয়েছে পুলিশি টহল। মামুনুর রশিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মাশরাফি, সাকিব, রিয়াদের মতো সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি সত্ত্বেও সেরা ছন্দের আক্ষেপ জেমকন খুলনার। প্লে অফে আরও কঠিন হবে চ্যালেঞ্জ। তার প্রস্তুতি নিতে গিয়ে মাঠেও তৈরি হচ্ছে বিব্রতকর পরিস্থিতি। ব্যাটিং সেশনের সুযোগ না পেয়ে কোচের সঙ্গে তর্কে জড়ান একাদশে সুযোগ হারানো এনামুল বিজয়। তারকায় ঠাসা দল সামলানোই এখন কোচ মিজানুর রহমান বাবুলের বড় চ্যালেঞ্জ। পাগল, সুস্থ মস্তিষ্ক, ভালো মন্দ সব মিলিয়েই পূর্ণতা দরবারের। তবে সাধারণের চেয়ে অসাধারণের সমাবেশ বেশি হয়ে গেলে ভিন্ন হয়ে যায় সমীকরণ। সেরাদের সেরা তুলে আনা বড় দায়িত্ব।
তার চেয়ে বড় চ্যালেঞ্জ সমন্বয় আর ব্যবস্থাপনা। মাশরাফি, সাকিব, রিয়াদ 3 তারকার অন্তর্ভুক্তি সত্ত্বেও কখনো সেরার মতো খেলেনি জেমকন খুলনা। চোট থেকে ফিরে প্রত্যাশা মিটিয়েছেন মাশরাফি, তবে সাকিবের নিষ্প্রভতা আর রিয়াদের ধারাবাহিকতার ঘাটতি চোখে পড়ার মতো। পরিস্থিতি আরও গুরুতর দেখাচ্ছে শৃঙ্খলা ইস্যুতে। ব্যাটিং সেশনে সুযোগ না পেয়ে সবার সামনেই ক্ষোভ ছেড়েছেন এনামুল বিজয়। 4 ম্যাচে 41 রান করার পর জায়গা হারিয়েছিলেন একাদশে। এবার এই ব্যাটসম্যান তর্কে জড়িয়েছেন কোচ মিজানুর রহমানের সাথে। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় টিম ম্যানেজার নাফিস ইকবালকে। বিজয় ভাই একটু আপসেট, পারফর্ম খারাপ হলে আপসেট হওয়াটা একটু স্বাভাবিক। তো উনি খুব হার্ডওয়ার্ক করছে লাস্ট কিছুদিন যাবত, আমি দেখতে পারছি। তো ইনশাল্লাহ উনি ভালো করবে আর কি। আর আপসেট এটা আসলে সবার ভিতর থেকেই আসে, উনি একটু শেয়ার করতে আর কি। আলহামদুলিল্লাহ, তারকাদের নিষ্প্রভতা সত্ত্বেও খুলনাকে লড়াইয়ে রেখেছে তারুণ্য। 7 ম্যাচে 13 উইকেট নিয়ে বোলিংয়ের নেতৃত্ব শহীদুল ইসলামের। প্লে অফের বড় মঞ্চে বড় কিছু করবেন তারকারা, প্রত্যাশায় আছেন এই উদীয়মান। সবাই আলহামদুলিল্লাহ খুব ভালো চেষ্টা করছে আর কি। যেমন সাকিব ভাই আছে, মাশরাফি ভাই আছে। মেইনলি সমস্যা হচ্ছে দীর্ঘ বিরতির পরে মাঠে আসা, তো এই জন্য হয়তো সবার একটু সমস্যা হচ্ছে। 8 ম্যাচে 4 জয় নিয়ে আগেই শেষ 4 নিশ্চিত করেছে খুলনা। তবে প্লে অফে সবকিছু থাকবে না এত সহজ। সেরা ছন্দে ফেরা চ্যালেঞ্জ অনুভব করছেন সিনিয়ররা, আর তারকাদের সামলানো চ্যালেঞ্জ ম্যানেজমেন্টের সামনে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 রানের নাটকীয় জয়ে বঙ্গবন্ধু টি-20 কাপের চতুর্থ দল হিসেবে প্লে অফে ফরচুন বরিশাল। আর তাদের কাছে হেরে বেক্সিমকো ঢাকাকে খেলতে হবে এলিমিনেটর ম্যাচ। সেখানে এই বরিশালই আবার প্রতিপক্ষ। অন্যদিকে দিনের প্রথম ম্যাচে 36 রানে হেরে আসর থেকে বাদ পড়ে রাজশাহী। লিগ পর্বের সেরা দল চট্টগ্রাম। প্রথম কোয়ালিফায়ারে তাদের লড়াই খুলনার বিপক্ষে। প্রথম ম্যাচে রাজশাহীর হারে চনমনে চট্টগ্রামের ব্যাটিংয়ে শুরুটা দারুণ। 50 রানের জুটির পর তামিমের বিদায়ও পথ হারায়নি বন্দরনগরীর দল। লড়াই চালিয়ে যান সাইফ, ডানহাতি এই ব্যাটসম্যানকে যোগ্য সঙ্গতিতে ব্যর্থ ইমন। আফিফকে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টা সাইফের। 41 বলে 8-4 50 করলেও ইনিংস আর লম্বা করতে পারেননি বরিশাল ওপেনার। বড় মঞ্চে নিজেদের মেলে ধরার সুযোগ আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়ের। শেষ দিকে 2 ব্যাটসম্যানের ব্যাট যেন খাপছাড়া তলোয়ার। 31 বলে 91 রানের জুটিতে বরিশাল পেয়েছে লড়াইয়ের বড় পুঁজি। আফিফ 50 ও হৃদয় অপরাজিত থাকেন 51 রানে। 194 এর টার্গেট শুরুতে বড় মনে হচ্ছিল না নাইম শেখ, সাব্বির রহমানের মারকাটারি ব্যাটিংয়ে। দলীয় 50 রানের পরই বরিশালের আঘাত। সাব্বির, মুশফিক আলামিনকে বিদায় করে ঢাকার লাগাম টেনে ধরে তামিমের দল। পাল্টা জবাব দিতে দেরি করেননি নাইম শেখ। ইয়াসির আলীকে সাথে নিয়ে অসাধ্য সাধনের চেষ্টা নাইমের। স্ট্রোকের বাহারি প্রদর্শনীতে আসরের 3য় সেঞ্চুরি তুলে নেন ঢাকার বাহাতি ওপেনার। সুমন খানের বুদ্ধিদীপ্ত বোলিংয়ে 105-এ থামেন নাইম। ঢাকার বিপক্ষে আত্মসমর্পণ করলেও 18.3 ওভারে হারা চলবে না বরিশালের। তাসকিন সুমনদের নিয়ন্ত্রিত বোলিং আটকে রেখেছে আকবর আলী, ইয়াসির রাব্বিকে। ইয়াসির আলীও পেরে ওঠেননি আস্কিং রেটের সঙ্গে তাল মেলাতে। শেষ দিকে বরিশালের হয়ে জয়ের কাজটা সারেন আগের ম্যাচে হ্যাট্রিক করা কামরুল ইসলাম রাব্বি। এর আগে রাজশাহীর প্লে অফ স্বপ্নভঙ্গ হয় চট্টগ্রামের দাপটে। লিটন সৌম্যের ধারাবাহিক ছন্দে ম্লান নাজমুল শান্তর দল। চট্টগ্রামের 176-এর লক্ষ্যে রাজশাহীর ব্যাটসম্যানদের আসা যাওয়া চলল পুরোটা ইনিংসে। 139 রানে আটকে রাজশাহীর হার 36 রানে। 14 ডিসেম্বর দুপুরে এলিমিনেটরে ঢাকার সামনে বরিশাল। আর একই দিন সন্ধ্যায় কোয়ালিফায়ারে লড়বে চট্টগ্রাম আর খুলনা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় ফুটবল দলের হেড কোচ জেমি দে বরখাস্ত হতে পারেন এমন গুঞ্জন সম্পর্কে এখনও স্পষ্ট করে কিছুই বলছে না বাফুফে। তবে কাতারের বিপক্ষে বড় হারের কারণ জানতে চাওয়া হয়েছে জেমির কাছে। ছুটি শেষে জানুয়ারিতে ঢাকা আসবেন জেমি। সেখানে বাংলাদেশ ফুটবলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। বিশ্বকাপ বাছাইয়ের বাকি 3 ম্যাচে জেমিকে নিয়েই পরিকল্পনা সাজানো হচ্ছে বলেছেন তিনি। জেমিদের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তি রয়েছে আগস্ট 2022 পর্যন্ত। সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা কমিউনিকেশন করছি, করসপন্ডেন্স করছি এবং আশা করি আমাদের যে কন্ট্যাক্ট রয়েছে সেই কন্ট্যাক্টের প্রতি উভয় পক্ষ শ্রদ্ধাশীল থেকে আমরা আমাদের কাজগুলো যার যার লেভেল থেকে সম্পাদন করব। আর এই ছিল সকাল 9টার বিরতিহীন সংবাদে।
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।